দিল্লি বিধানসভা নির্বাচন মিটলেই কিন্তু আমাদের রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের নির্বাচন হতে চলেছে আগামী বছর 2026 সালে। এপ্রিল মে মাস করে কিন্তু হবে এই নির্বাচন, কেননা তার আগেই মুখ্যমন্ত্রী আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন নতুন করে আবারও নির্বাচনের মাধ্যমে 294টি আসনের নির্বাচন করবে 2026 সালের মার্চ এপ্রিল মে নাগাদ। এখনও পর্যন্ত সময় রয়েছে, এখনও পর্যন্ত প্রায় 1 বছর 1 মাস 2 মাস টাইম রয়েছে পশ্চিমবঙ্গের বুকে এই 2026কে লক্ষ্যমাত্রা রেখে এগিয়ে চলার জন্য, বিভিন্ন ভোটের রণকৌশল এবং সেই সঙ্গে বিভিন্ন টেকনিক গ্রহণ করার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ ভাবছি এখনও সময় রয়েছে, কিন্তু রাজনীতির ময়দানে সিদ্ধান্ত কিন্তু 2-4 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়। রাজনীতির পালাবদল নিত্য নৈমিত্তিক ঘটনা, নিত্য নতুনভাবে প্রতিটা মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। এক দলের রাজনীতিবিদ আরেক দলে যোগ দিচ্ছে, এক দলের উচ্চ শীর্ষ নেতা তার নিজের দল ছেড়ে দীর্ঘদিন ধরে সেই দলে থাকা সত্ত্বেও সেই দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে। সেটা এখনও হচ্ছে, আবার ঠিক ভোটের 1 মাস আগেও হয়তো হবে। হয়তো বললে ভুল হবে, হবেই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পার্টির হাইকমান্ডকে লক্ষ্যমাত্রা রাখতে হয় এবারের নির্বাচনে বা আসন্ন যে নির্বাচনে আসুক সেই নির্বাচনে কোন ক্যান্ডিডেটকে প্রার্থী করবে, দলের সবথেকে গুরুত্বপূর্ণ কারা রয়েছেন যাদেরকে আগামী বিধানসভা নির্বাচনে নিয়ে আসা যায়, কিংবা নতুন মুখ কিছু আনা যায় কি না। দীর্ঘদিন ধরে পার্টির কাজে যুক্ত রয়েছেন, এখনও পর্যন্ত সেরকম মর্যাদা পায়নি, সেরকমভাবে তাকে সম্মানীয় আসন দেওয়া হয়নি, সেরকম কিছু ক্যান্ডিডেটকেও আসন দেওয়া দরকার, সেরকম কিছু রণকৌশল গ্রহণ করা দরকার। পাশাপাশি বিরোধী দলে যে সকল ক্রিয়াকৌশল চলছে সেগুলোর ওপর ভিত্তি করে কোন বিধানসভা আসনে কোন প্রার্থীকে এখানে ভোটে দাঁড় করালে সে ভালোভাবে এর বিরুদ্ধে মোকাবিলা করতে পারবে ইত্যাদি সমস্ত বিষয় পার্টির হাইকমান্ডকে মাথায় রেখেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। কেননা আসন তো আর 2-4টে নয়, কেননা উপনির্বাচন হলে কি হয়, তখন 4টির বিধানসভা কেন্দ্র উপনির্বাচন কিংবা 6টা কখনো 10টা, এই যে ব্যাপার, অর্থাৎ আসন সংখ্যা খুব কম থাকে। সেক্ষেত্রে রণকৌশলের প্যাটার্নটাও হয় অন্যরকম, এবং উপনির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখি যে শাসক দলের পক্ষেই কিন্তু মানুষের মতামতটা যায়। কিন্তু এখানে তো 2-4টে বিধানসভা আসনের খেলা নয়, এখানে খেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে মোট 294টি বিধানসভা আসন। পশ্চিমবঙ্গ যেমন আয়তনে বড়, ঠিক তেমনই কিন্তু বিধানসভা আসনের সংখ্যাও তার থেকেও বেশি বলা চলে। 294টি আসনের জন্য প্রয়োজনীয় মনোনীত প্রার্থীকে সিলেক্ট করা 2-4 কথার ব্যাপার নয়, 2-1 দিনেরও ব্যাপার নয়। সেজন্যই বিভিন্ন রণকৌশল হাইকমান্ড থেকে কিন্তু বিভিন্নভাবে গ্রহণ করা হচ্ছে, সেটা বিজেপির তরফ থেকেই বলুন, রাজ্যের প্রধান যে বিরোধী দল, আবার রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই বলুন। মূল কথা এটাই যে তাদের রণকৌশল, আভ্যন্তরীণ যে সাংগঠনিক ক্ষমতা বা পরিকল্পনা, সেটা প্রকাশ করা হয় না বলে আমরা বুঝতে পারি না যে ভোটের দামামা বেজে গেছে, ভোটের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, ভোটের জন্য বিভিন্ন রণকৌশল এবং লড়াইয়ের জন্য কোমর বেঁধে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা নেমে পড়েছেন। কেন না প্রকাশ করা হয় না, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারটা কিন্তু এইরকমই। রণকৌশল আগে থেকেই নিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বুকে কিন্তু মূলত 2টি নির্বাচন হয়, 1 লোকসভা, 2 বিধানসভা। পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ এই সকল বলা হয়। বাকি যে নির্বাচনগুলো থাকে সেটা লোকসভা উপনির্বাচন কিংবা বিধানসভা উপনির্বাচন কিংবা পৌরসভা নির্বাচন কিংবা সমবায় সমিতির নির্বাচন কিংবা স্কুলের যে ম্যানেজিং কমিটির নির্বাচন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আবার একটা থাকে কি 30 স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। কিন্তু প্রধানত নির্বাচন সরকার গঠিত হয় বা সরকার দাঁড়িয়ে থাকে এই 2টি নির্বাচনের উপর। এক হচ্ছে লোকসভা নির্বাচন, আর একটা হলো বিধানসভা নির্বাচন। বেশ, আমরা 2026-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করে পাখির চোখ করে বিভিন্ন এপিসোডের মাধ্যমে রাজ্যের মোট 23টি জেলার এক একটি জেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করছি। কেননা পার্টির হাতেও যেমন সময় রয়েছে রণকৌশল গড়ে তোলার ক্ষেত্রে, ঠিক তেমনই কিন্তু আমাদের হাতেও সময় রয়েছে এক একটা জেলা ধরে ধরে, এক একটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে ডিটেলস আলোচনা করার জন্য। তাই আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে
এই প্রতিটি বিধানসভা আসনে বিগত দিনে কে কেমন রেজাল্ট করে এসেছে, বর্তমানে কে কোন অবস্থায় বিলংস করছে, আগামী নির্বাচনে কে কেমন ফল করতে পারে সে নিয়ে একটু সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারাও বিগত এপিসোডগুলো বিভিন্ন আগ্রহ ভরে আপনাদের সময় মতো বা সময় করে নিয়ে আমাদের এপিসোডগুলো ভালোভাবে দেখেছেন, আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। সেজন্য জব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোডও আপনারা সেই মোতাবেক আগ্রহ ভরে সচেতনভাবে সতর্কভাবে দেখুন। আপনারা নিজেরাও অভিজ্ঞ যে আগামী দিনে কি ফলাফল হতে পারে, দেখুন মিলিয়ে নিন সেগুলোর সঙ্গে আপনাদের মিলছে কিনা। একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করছি আপনি কিন্তু এর দ্বারা অনেকটা বিষয় জানতে পারবেন। হয়তো আপনার জেলার সম্পর্কেই হয়তো আজকে আমরা আলোচনা করছি, আর যদি আপনার জেলা নাও হয় তাহলেও আপনি দেখুন আপনার জেলা নিয়েও কিন্তু পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব। কিংবা আপনি যদি মনে করেন যে আপনার জেলাটা নিয়ে আলোচনা করা দরকার বা আলোচনা খুব তাড়াতাড়ি করলে ভালো হয়, তাহলেও সেটা কমেন্ট করে জানান, আমরা খুব শীঘ্রই তাহলে সেই জেলার ওপর সমীক্ষা নিয়ে আসব। এবার আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব উত্তর দিনাজপুর জেলাটি নিয়ে, যেখানে বিধানসভা আসন রয়েছে 9টি, অর্থাৎ রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা আসন রয়েছে 9টি। উত্তর দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা প্রশাসনিক বিভাগের একটি জেলা। এই জেলার জন্ম হয় 18ই চৈত্র 1398 বঙ্গাব্দে। পূর্বতন দিনাজপুর জেলাকে দুটি ভাগ করে বিভক্ত করে। এইটি রায়গঞ্জ সদর মহকুমা এবং ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত। রায়গঞ্জ হল এই জেলার জেলা সদর। আমরা রায়গঞ্জ বিধানসভা আসন নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করব, পাশাপাশি এই 9টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। 2026 বিধানসভা নির্বাচনে এই জেলায় ত্রিমুখী লড়াই হতে চলেছে। ত্রিমুখী লড়াই বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারীর বিজেপি আর অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস। কিন্তু ত্রিমুখী লড়াই হলেও এই জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রত্যক্ষ লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যেই। একদিকে তৃণমূল কংগ্রেসের হ্যাট্রিক করা অর্থাৎ একদম বিপুল ভোটে, ঐতিহাসিক ভোটে জয়লাভ করার টার্গেট, আবার অন্যদিকে কিন্তু বিজেপির আবার মরণ বাঁচনের লড়াই। গতবারে 77টা আসন পেয়েছিল, এবারে তাদের লক্ষ্য থাকবে 100 পার করার, অন্তত 150 তোলার। আবার অপরদিকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য বিজেপিকে শূন্য করে দেওয়ার। আবার অন্যদিকে কংগ্রেস কিন্তু চাইবেই অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও একটা ভালো ফল করতে। এখন এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু সকলের টার্গেট 294 বিধানসভা আসনে 2026-এর বিধানসভা নির্বাচন। উত্তর দিনাজপুর জেলায় লোকসভা আসন রয়েছে একটি, যার নাম রায়গঞ্জ। রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে বিধানসভা আসনগুলো হল চোপড়া, ইসলামপুর, গোলপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার। এখন একটা কথা বলি যে আমরা জানি যে এক একটি লোকসভা আসন 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়। সেরকমভাবেই কিন্তু লোকসভা আসন এবং বিধানসভা আসনের মধ্যে বিলি বন্টন করা থাকে, সেটা ইলেকশন কমিশনের পক্ষ থেকেই কিন্তু সেরকম থাকে। কিন্তু রায়গঞ্জ বিধানসভা আসন পাশাপাশি রায়গঞ্জ লোকসভা আসন এমন একটি লোকসভা আসন যেখানে 9টি নয় 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে। এবং 9 নম্বর বিধানসভা আসন হলো সবার লাস্টে উল্লেখিত ইটাহার বিধানসভা আসন। এটি আমরা এখানে উল্লেখ করেছি এ কারণেই, কেননা এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। কিন্তু রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে এটা পড়ছে না, এটা পড়ছে বালুরঘাট লোকসভা আসনের মধ্যে, যেটা দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। আমরা বিগত এপিসোডে আমরা বলেছিলাম যে বালুরঘাট লোকসভা আসনের মধ্যে ইটাহার বিধানসভা আসনটি পড়ছে। কিন্তু আমরা যেহেতু বিভিন্ন এপিসোডে জেলাভিত্তিক আলোচনা করছি, তাই সেদিনের এপিসোডে বা দক্ষিণ দিনাজপুর জেলা আলোচনা করার সময় সেখানে আমরা ইটাহার বিধানসভা আসনটিকে স্কিপ করে গিয়েছিলাম। ইটাহার বিধানসভা আসনটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত, তাই আমাদের জেলাভিত্তিক আলোচনার জন্য জেলাভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা এই ইটাহার বিধানসভা আসনটি রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত না হওয়া সত্ত্বেও জেলার মধ্যে থাকার কারণে আমরা আজকে আলোচনা করব। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম। বেশ, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই উত্তর দিনাজপুর জেলার 1 নম্বর বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 28 নম্বর বিধানসভা আসন চোপড়া বিধানসভা আসন নিয়ে আমরা প্রথমেই আলোচনা করতে চলেছি। এই চোপড়া বিধানসভা আসনটি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত।
যার 2021 থেকে এখনও পর্যন্ত বিধায়ক পদে অলঙ্কৃত করছেন হামিদুল রহমান, যিনি 2021 বিধানসভা নির্বাচনে এই আসন থেকে মোট ভোট পেয়েছিলেন 1,24,923টি, যা শতাংশের হিসেবে 60% পেরিয়ে সেটা হয়েছিল 61.20%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 65,000-এরও বেশি, 65,319টি। বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার ঠিক 5 বছর পূর্বে 2016 যে নির্বাচন হয়েছে, 110তম বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু চিত্রটা একই রকম ছিল, কেননা প্রার্থী ছিল সেই একই ব্যক্তি, হামিদুল রহমান। এই আসন থেকে 74,390টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় মার্জিন করেছিল 16,860টি। সেই তুলনায় 2021 তাদের ভোট কিন্তু অনেকটাই বেড়ে যায়। হামিদুল রহমান একই প্রার্থী, তবে এখানে কিন্তু তিনি খেটে অনেকটা ভালো রেজাল্ট করেছিলেন। আমরা দেখে নেব 2011 রেজাল্ট কীরকম ছিল। এই আসন থেকে, চোপড়া বিধানসভা আসন থেকে 2011-এ প্রাপ্ত ভোট ছিল 64,289টি, যা শতাংশের হিসেবে 44.61%। হামিদুল রহমানই ছিলেন, কিন্তু তিনি ছিলেন তখন স্বাধীন, অর্থাৎ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। একটা বিষয় আশ্চর্যজনক, 2011 সালে রাজ্যে যখন পালাবদল ঘটছে, সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয় জয়কার চলছে, ঠিক তখনই কিন্তু এই 2011 সালের বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভা আসন থেকে হামিদুল রহমান বিরোধী দল তো দূরের কথা, একদম স্বাধীন বা নির্দল প্রার্থী হয়ে কিন্তু ভোটে জিতে যাচ্ছেন। অর্থাৎ এর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হলো যে এখানের মানুষ, চোপড়া বিধানসভার মানুষ কিন্তু হামিদুল রহমানকে ওতপ্রোতভাবে চায়, আন্তরিকভাবে ভালোবাসে। অর্থাৎ এখানের মানুষ, এই বিধানসভা আসনের মানুষ কিন্তু হামিদুল রহমানকে দেখেই ভোট দেবে। সে স্বাধীন বা নির্দল প্রার্থী হিসেবেই দাঁড়াক, কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষেই দাঁড়াক, কিংবা সিপিএমের পক্ষেই দাঁড়াক, কিংবা বিজেপি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে। এইরকম একটা রণকৌশল ব্যাপারটা যখন চলছে, ঠিক সেই রকমই কিন্তু সময়ে তৃণমূল কংগ্রেস 2016 সালের নির্বাচনে তারা কী করলো, এই হামিদুল রহমানকে দল থেকে ভাগিয়ে নিয়ে, অর্থাৎ নির্দল প্রার্থী থেকে ভাগিয়ে নিয়ে তাকে নিজেদের দলে টেনে নিল। আর এখানের মানুষ যেহেতু হামিদুল রহমানকে ভালোবাসে, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ তাকেই ভোট দিচ্ছে, দলকে দেখে নয়। আর দল দেখছে যে আমার প্রার্থী যদি জিতে যায় তাহলে ওই ভোটগুলো আমার ক্ষেত্রে এসে যাচ্ছে। এই যে একটা মূল ফ্যাক্টর কাজ করছে, এই জায়গা থেকে কিন্তু ভোটগুলো অনেকটা তৃণমূল কংগ্রেসের গণ্ডিতে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন সমীক্ষায়, বিভিন্ন এপিসোডে কিন্তু এরকমই একাধিক উদাহরণ পেয়েছি। অ্যাকচুয়াল ব্যাপারটা এইরকম, মানুষ যখন প্রার্থীকে দেখে ভোট দেয় তখন সে দলকে দেখে না। কেন? তারা জানে যে প্রার্থীকে তারা ভোট দিচ্ছে বা যে প্রার্থীকে তারা ওতপ্রোতভাবে ভালোবাসে, আন্তরিকভাবে চায়, তাকে বিশ্বাস করে। কারণ তারা ভাবে যে ওই প্রার্থী যে দলেই থাকুক না কেন, সেই দল থেকে তাদের চাওয়া পাওয়া, দাবি দাওয়াগুলো কিন্তু আদায় করে দেবে তাদের জন্য। তারা আর কিছু চায় না। কোন দল পেলো, কোন দল পেলো না সেটা দেখে না, তাদের প্রার্থী জিততে পারলো কিনা, তাদের প্রার্থী এবারেও এমএলএ হতে পারলো কিনা সেটাই কিন্তু দেখে। আর এখানেই কিন্তু এই ফ্যাক্টরকে, এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু 2011 সালে যে সকল ক্যান্ডিডেট ভালো ফল করেছিলেন বিরোধী দল হিসেবে, তাদেরকে কিন্তু পুনরায় 2016 সালে এক এক করে ভাঙিয়ে নিয়ে এসেছে। আর সেটা কিন্তু একদিনের ব্যাপার নয়, সেটা হতে সময় লাগে। 6 মাস থেকে 1 বছরের উপর সময় লাগে তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে বিভিন্ন মতামত নেওয়া, তাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা, সলা পরামর্শ করা এবং তাদের সঙ্গে বিভিন্ন শর্তাবলী তৈরি করা। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এখন আমরা দেখব যে 2024-এ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনে এই চোপড়া বিধানসভা আসনটির ফলাফল কী হয়েছে। 2024-এ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে আমরা চোপড়া বিধানসভা আসনে দেখতে পাচ্ছি, এই বিধানসভা আসনে গোপাল লামা 1,33,276টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 92,131টি ভোট পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবেই সমগ্র রাজ্য জুড়ে, সেক্ষেত্রে এই চোপড়া বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে? কে হতে পারে জয়ী? সম্ভাব্য জয়ী কে হবে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? এখন ব্যাপারটা হচ্ছে যে স্বাধীন হিসেবে যে হামিদুল রহমান দাঁড়িয়েছিলেন, সেই স্বাধীন থেকে এখন তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে পরাধীন হয়ে গেছেন। তাহলে এখন ওই ব্যাপারটা ছাড়ুন, তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস একদিকে থাকছে, অপরদিকে থাকছে বিজেপি, এই দুটো দল। কিন্তু এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, 2011 সাল বাদ দিন, 2016 সাল থেকে দেখুন
সাল পর্যন্ত টোটালটাই কিন্তু তৃণমূল কংগ্রেস জয় জয়কার করে আসছে এবং লক্ষাধিক ভোটে কিন্তু জয়লাভ করছে। সেটা 2024-এর বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখুন 1 লক্ষ, আবার দেখুন 2021-এও তারা 1 লক্ষ পার করে দিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে হামিদুল রহমানকে এখানে ভোটে অবশ্যই দাঁড় করানো হবে, সে ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। আর দ্বিতীয় কথা হলো, সেই হামিদুল রহমানকে যেহেতু দাঁড় করাচ্ছে, বিগত দিনের ইতিহাস বলছে এবং এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যেভাবে জয় জয়কার চলছে সমগ্র রাজ্য জুড়ে, হামিদুল ইসলাম কিন্তু এখানে ভোটে দাঁড়াবে এবং তিনি কিন্তু জয়লাভ করবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ 9টি বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আজকে যে আলোচনা করছি উত্তর দিনাজপুর জেলার, তার মধ্যে প্রথম যে বিধানসভা আসন অর্থাৎ চোপড়া বিধানসভা আসন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের গণ্ডিতেই চলে যাচ্ছে। এবারে চলুন পরবর্তী বিধানসভা আসন নিয়ে আলোচনা করি, যেটি উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বিধানসভা আসন এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 29 নম্বর বিধানসভা আসন ইসলামপুর বিধানসভার কথা কিন্তু আমি বলছি। এটিও কিন্তু পূর্বের ন্যায় রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। বিধায়ক রয়েছেন আব্দুল করিম চৌধুরী, যিনি 2021-এ এই বিধানসভা আসন থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছেন। 1,131,টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 58.91% করে মার্জিন করেছেন 37,440টি। বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এদিকে 2016 সালের নির্বাচনে চিত্রটা একেবারে অন্যরকম ছিল। এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল বিরোধী দলকে 7,718 ভোটে পরাজিত করে। সেই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল, অর্থাৎ কানাইলাল আগরওয়ালের ভোট ছিল এই বিধানসভা আসন থেকে 65,559। 2011 সালের চিত্র দেখুন, একেবারে অন্যরকম ছিল। সমগ্র রাজ্যের ন্যায় এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয় জয়কার করেছিল, জয়ী হয়েছিল। 2011-এ কানাইলাল আগরওয়াল কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন এবং 49,326টি ভোট পেয়ে শতাংশ করেছিলেন 41.48%। একটা বিষয় দেখে আশ্চর্য হবেন, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কানাইলাল আগরওয়াল এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করছেন 2011-এ। তারপরে তিনি সেই দল ত্যাগ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে চলে যাচ্ছেন, যে 2016-তে কিন্তু এই কানাইলাল আগরওয়াল জয়ী হচ্ছেন। কিন্তু তারপর সেটাকে অনেকটা ঘুরিয়ে আনতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে কিন্তু আব্দুল করিম চৌধুরীকে এখানে প্রার্থী করার ফলে 2021-এ তারা জয়লাভ করেছে। 2024-এ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের 88তম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বিধানসভা আসন থেকে কৃষ্ণ কল্যাণী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন 86,994টি ভোটে। মার্জিন কত ছিল? 24,007টি। 26 সালে এখন তাহলে কি ফলাফল হতে পারে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আব্দুল করিম চৌধুরীকে প্রার্থী করা হলে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়ী হবে এবং আব্দুল করিম চৌধুরীর প্রার্থী হওয়ার সম্ভাবনা কিন্তু 100% শিওর থাকবেন। চলে যাব পরবর্তী বিধানসভা আসন। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 30 নম্বর বিধানসভা আসন এটি, অর্থাৎ গোলপুকুর বিধানসভা আসনের কথা আমি এই মুহূর্তে বলছি। যে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটিতে বিধায়ক রয়েছেন বর্তমানে মোহাম্মদ গোলাম রব্বানি, যিনি 2021-এ এই বিধানসভা আসন থেকে 1,05,689 ভোটে জয়ী হয়েছেন, যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে 65.40%। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 73,514টি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছেন। এদিকে আবার 2016 প্রার্থী অর্থাৎ মোহাম্মদ গোলাম রব্বানি এখানে প্রার্থী হয়েছেন। পার্সেন্টেজ একটু কম ছিল এবং এখানে মার্জিনও কম এবং প্রাপ্ত ভোটও একটু কম ছিল, 64,869টি। মার্জিন ছিল 7,748। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই গোলাম রব্বানিকে প্রার্থী করা সত্ত্বেও কিন্তু এখানে জিতেছিলেন। দেখুন তৃণমূল কংগ্রেস 2016 থেকে 2021-এ ক্রমশ ডেভেলপ করছে, বিষয়টা খেয়াল করুন। তাহলে এটা কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দেখুন 2011-এর চিত্রটা কীরকম ছিল। 2011 এই বিধানসভা আসনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু নয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মোহাম্মদ গোলাম রব্বানি সেই একই প্রার্থী কিন্তু এইখানে ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছিলেন এবং 61,313 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। বিষয়টা খেয়াল করুন, 61,313 ভোটে কিন্তু জয়ী হচ্ছেন, যা পার্সেন্টেজ হিসেবে দেখা যাচ্ছে 49.05%। মোহাম্মদ গোলাম রব্বানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 2011-এ জয়লাভ করার ফলে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে ভাঙিয়ে নিয়ে 2016 সালে নিজেদের আন্ডারে নিয়ে তাকে এই আসন থেকেই কিন্তু প্রার্থী করেছে, যার ফলে তিনি কিন্তু জয়ী হয়েছেন। একটু আগে যে স্ট্র্যাটেজি বা একটু আগে যে টেকনিকের কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের, সেটাই কিন্তু এখানে কার্যকরী হয়েছে। দেখুন 2024-এ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের বুকে 88তম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই বিধানসভা আসনে কৃষ্ণ কল্যাণী 666 ভোট, মাত্র 666% মানে মার্জিন করে বিরোধী দলের তুলনায় এত কম সংখ্যক ভোটে মার্জিন করেছেন
প্রাপ্ত ভোট ছিল কত ৬৭,৫৫৪, যেখানে ১,০০,০০০ পার করে দিয়েছে। দেখুন মোহাম্মদ গোলাম রব্বানী ১,০৫,৬৮৯ ভোট, সেখানে কৃষ্ণ কল্যাণী কী রেজাল্ট করেছে দেখুন। এখন প্রশ্ন হলো যে এখানে তাহলে আগামী দিনে কাকে প্রার্থী করতে পারে এবং কীভাবেই বা জয়লাভ করতে পারে। এখন বিষয় যেটা বলছে যে ২০২৬-এর নির্বাচনে যদি এখানে মোহাম্মদ গোলাম রব্বানীকে প্রার্থী করা হয় তাহলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২০২১-এর ন্যায় ২০২৬-ও কিন্তু তারা জয়ী হবে। অপরদিকে বিজেপি কিন্তু এখানে লড়বে, হাড্ডাহাড্ডিভাবে লড়ার চেষ্টা করবে, কিন্তু তেমন কোনো ফল করতে পারবে না, তারা এখানে পরাজিতই হবে। চলে যাব পরবর্তী বিধানসভা আসন। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 31 নম্বর বিধানসভা আসন চাকুলিয়া বিধানসভা আসন নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চলেছি। এটিও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মঈন হাজুল আরফিন আজাদ এখানের এমএলএ রয়েছেন বর্তমানে। 2021-এর বিধানসভা নির্বাচনে উনি ভোট পেয়েছিলেন এই আসন থেকে 86,311টি, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 49.78%। মার্জিন রয়েছে 33,837। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছে। 2016-য় এখানে প্রার্থী কে ছিলেন আলী ইমরান রমজ, যার ডাকনাম ভিক্টর ওরফে ভিক্টর বলা চলে। 64,185 ভোট পেয়ে বিরোধী দলকে 27,529টি ভোটে পরাজিত করেছিলেন। বিজয়ী দল ছিল কে AIAB অর্থাৎ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। 2011 চিত্রটা একটু লক্ষ্য করুন, সেই একই ব্যক্তি অর্থাৎ আলী ইমরান রমজ ভিক্টর এখানে জয়ী হয়েছেন 65,265 ভোট পেয়ে 52.12% করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে এখানে তিনি জয়ী করতে সক্ষম হয়েছেন। কিন্তু 2024-এর লোকসভা ভোটের ফলাফলটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। এখানে 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা কীরকম হয়েছে না, আলী ইমরান রমজকে কিন্তু এখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে টেনেছে এবং সেই সঙ্গে তাকে এখানে প্রার্থী করেছে সেই একই জায়গা থেকে, যার ফলে এখানে কিন্তু 59,825 ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 1,172 ভোট বেশি নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জয়ী হতে পারেনি। 2026-এর নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে মূলত এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেননা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী তিনি তো এখন বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেছেন, তাহলে বিষয়টা একেবারে ঘুরে যাচ্ছে। এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইয়ে মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই এখানে জয়ী হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন্যান্য রাজ্যে যেভাবে প্রভাব বিস্তার করলেও এখানে ততটা কিন্তু তাদের সাংগঠনিক আভ্যন্তরীণ শক্তপোক্ত মজবুত ঘাঁটি তারা গড়ে তুলতে পারেনি। আভ্যন্তরীণ সাংগঠনিক ক্ষমতাও তেমন কিছু নেই। আপাতত কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। নেক্সট আসি করণদিঘি বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 32 নম্বর বিধানসভা আসন, আর উত্তর দিনাজপুর জেলার মধ্যে এটি 5 নম্বর বিধানসভা আসন, মোট 9টি বিধানসভা আসনের মধ্যে। এটিও কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বর্তমানে বিধায়ক রয়েছেন গৌতম পাল, যিনি 2021-এ এই বিধানসভা আসন থেকে নির্বাচনে 1,16,594টি ভোট পেয়েছিলেন, যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে 54.70%। বিরোধী দলের তুলনায় 36,626টি ভোট পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে এখানে জয়ী করেছেন। 2016 সালের চিত্রটা ছিল একেবারে অন্যরকম, কিন্তু সেই প্রার্থী চেঞ্জ হয়েছে, কিন্তু দল জয়ী হয়েছে এবং ভোটও কিন্তু পেয়েছে। 54,599 ভোট পেয়েছে। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 3,232। সে কারণে কিন্তু এখানে প্রার্থী চেঞ্জ করে গৌতম পালকে নিয়ে আসা হয়েছিল। তবে এখানে মনোদেব সিনহা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কিন্তু জয়ী করেছিলেন শেষ পর্যন্ত। 2011 সালে এখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গোকুল রায় এখানে জয়ী হয়েছিলেন 57,023টি ভোট নিয়ে, যা শতাংশের হিসেবে দেখা যাচ্ছে 38.56%। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কার্তিক চন্দ্র পাল এখানে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হচ্ছেন 86,135টি ভোট নিয়ে, যা বিরোধী দলের তুলনায় 21,572টি ভোট বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2026-এর নির্বাচনের সম্ভাব্য জয়ী কে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? অবশ্যই কিন্তু এখানে বিজেপি জয়ী হবে, তবে অবশ্যই এখানে কিন্তু কার্তিক চন্দ্র পালকে কিন্তু এখানে প্রার্থী করার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভা আসনের মধ্যে 6 নম্বর বিধানসভা আসন হেমতাবাদ বিধানসভা আসন নিয়ে আমরা একটু আলোচনা করব। রায়গঞ্জ লোকসভার অন্তর্গত এই আসনটি এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। এই কারণেই কিন্তু এখানে সত্যজিৎ বর্মন একজন এসসি ক্যান্ডিডেট হয়ে তবেই কিন্তু এখানে চান্স পেয়েছেন এবং তিনি সঙ্গে সঙ্গে কিন্তু জয়ীও হয়েছেন 2021-এ 1,16,425 ভোট পেয়ে, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 52.14%। বিরোধী দলের তুলনায় 27,215 ভোট বেশি। তবে 2016-র চিত্রটা একেবারে অন্যরকম। এখানে সিপিআইএম জয়ী হয়েছে 80,419 ভোট পেয়ে, বিরোধী দলের তুলনায় 13,136টি ভোট বেশি। বিধায়ক দেবেন্দ্রনাথ রায়
এদিকে 2011 সালে সেই সিপিএমই কিন্তু এখানে জয়ী হয়েছে। খগেন্দ্রনাথ সিনহা এখানে 71,553 ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় ভালো ফল করেছে এবং পার্সেন্টেজ করেছে 45.50%। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 96,161 ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 7,795 মার্জিন করে কার্তিক চন্দ্র পাল এই আসনে কিন্তু জয়ী হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 2026 সালে এখানে কি হবে, কেননা এখানে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বিজেপি আর সিপিআইএম এর মধ্যে এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে এই বিধানসভা আসনে। তবে এখানে লড়াইয়ে কিন্তু সেই তুলনায় বিজেপি আর সিপিআইএম বর্তমানে দুর্বল রয়েছে। 2016 সালের পর সিপিএম আর ঘুরে আসতে পারেনি, আর বর্তমানে বিজেপির অবস্থা তো কী অবস্থা সেটা আপনারা নিজেরাই পরিষ্কারভাবে বুঝতে পারছেন। তাহলে এই মুহূর্তে যেটা বলা চলে, এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিততে পারে, কিন্তু এদিকে আবার 2024 লোকসভা নির্বাচনে এই আসনটা বিজেপি জয়ী হয়ে রয়েছে। তাহলে সবভাবে এক কথায় বলতে গেলে কিন্তু বলা যায় এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে। নেক্সট 7 নম্বর বিধানসভা আসন। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 34 নম্বর বিধানসভা আসন এবং উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে 7 নম্বর বিধানসভা আসন কালিয়াগঞ্জ বিধানসভা আসনটিও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। এখানে যে বিধায়ক রয়েছেন 2021 1,16,768 ভোট বেশি পেয়ে সৌমেন রায়, তিনি কিন্তু শিডিউল কাস্টেরই অন্তর্গত। শতাংশ হিসেবে তিনি পেয়েছেন 48.71%, যা বিরোধী দলের তুলনায় 21,820টি ভোট বেশি। বিজয়ী প্রার্থী বিজেপির দলের লোক। 2016 সালে কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2011 সালের মতোই জয়ী হয়েছিলেন। প্রার্থী ছিলেন সেই একই প্রার্থী প্রমথনাথ রায়। 2016 সালে তিনি এই আসন থেকে ভোট পেয়েছিলেন 1,12,868, যা বিরোধী দলের তুলনায় 46,602টি ভোট বেশি, এবং 2011 সালে 84,873, যা পার্সেন্টেজ ছিল 47.59%। তাহলে এখন 2024 সালে দেখুন চিত্রটা একেবারে বদলে গিয়েছে। এখানে বিজেপি কিন্তু আবারও জয়ী হয়েছে, অর্থাৎ 2021-এর ন্যায় 2024-এ কিন্তু এই আসনটি বিজেপির একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি বলা চলে। এখানে কার্তিক চন্দ্র পাল কিন্তু জয়ী হয়েছেন লক্ষাধিক ভোটে। এখানে 1,36,301টি ভোট পেয়েছেন, মার্জিন রয়েছে বিরোধী দলের তুলনায় বিপুল পরিমাণে 57,944। এখন বিজেপি কিন্তু এখানে জয়ী হবে সেটাও কিন্তু বলা যায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডিভাবে লড়বে, কিন্তু লাস্ট পর্যন্ত জয়ী হবে বিজেপি, তেমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী বিধানসভা আসন হলো রায়গঞ্জ বিধানসভা আসন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এটি মোট 9টি বিধানসভা আসনের মধ্যে রায়গঞ্জ বিধানসভা আসন 8 নম্বর বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 35তম বিধানসভা আসন। এখানে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হয়েছেন 2021-এ, এবং তিনি কিন্তু বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন। দেখুন 79,775 ভোট পেয়েছেন, 49.88% পার্সেন্টেজ করে বিরোধী দলের তুলনায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তুলনায় 20,748 ভোট বেশি পেয়েছেন। দেখুন বিজেপি প্রার্থী হয়ে রায়গঞ্জ থেকে তিনি জয়ী হলেন, তারপরেই কী করলেন তিনি, অর্থাৎ 2021-এ তিনি জয়ী হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, যার ফলে কী হলো এই আসনটা শূন্য হয়ে গেল। আর এই আসন শূন্য হয়ে যাওয়ার কারণে এখানে কী হলো 2024 লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনের মাধ্যমে এখানে কিন্তু ভোট হলো। আর ভোটে কিন্তু এই বিজেপির থেকে যে রায়গঞ্জে জয়লাভ করার পর কৃষ্ণ কল্যাণী কী করলেন, বিজেপির সঙ্গে বিট্রে করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে এখানে তো উপনির্বাচন হলো, আর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তাকে পুরস্কার স্বরূপ কী হলো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড় করানো হলো। কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, সেখানে ভোটে পরাজিত হয়েছে, কেননা এখানের মানুষ কৃষ্ণ কল্যাণীকে দেখে প্রথমে ভোট দিয়েছিল বিজেপিতে, কিন্তু সে যখন সেই ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে ঢুকে গেল, তখন মানুষ কী করলো, পুরো তাদের মতামত চেঞ্জ করে দিয়ে কিন্তু সেই বিজেপিকেই ভোট দিল। কৃষ্ণ কল্যাণী তৃণমূল থেকে দাঁড়ালেও তাকে কিন্তু আর মানুষ চাইলো না। তার ফলে কী হলো, তিনি পরাজিত হলেন, তাকে আবারও কিন্তু উপনির্বাচনের মাধ্যমে কী করা হলো, এই রায়গঞ্জে দাঁড় করানো হলো। তখন কী হলো, সেই একই ব্যাপার যে উপনির্বাচনের ফলাফল সেই শাসক দলের পক্ষেই যায়, সেই জায়গা থেকে কী হলো, সেই যে হুচকে নিয়ে পুচকে দেওয়ার মতন একটা পরিস্থিতি। যাই হোক, এখন মোট কথা বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী 2024-এর নির্বাচন। এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতি, মানুষ কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে যে কৃষ্ণ কল্যাণীর মূল স্ট্র্যাটেজিটা কোন জায়গায়। উপনির্বাচনের ফলাফল হয়ে গেছে আমরা জানি, কিন্তু মানুষের মানুষের মতামত কিন্তু কি হবে আলটিমেট, সেটা কিন্তু জানা যাবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। আশা করি আপনাদের সামনে সমস্ত ব্যাপারটা খুলে বলতে পারছি। 2016 সালে দেখুন চিত্রটা একেবারে অন্যরকম ছিল। 87,983 ভোট পেয়ে মোহিত সেনগুপ্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে বিরোধী দলের তুলনায় 51,247 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন। 2011 সালে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল। তারপরে কিন্তু 2016, 2021-এ তারা কিন্তু নিজেদের আসন হারিয়ে ফেলে।
2011 রাজ্যে পালা বদলের সময় এই আসন থেকে মোহিত সেনগুপ্ত 62,864 ভোট পেয়ে 49.69% করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করলেও তারপরে কিন্তু 2016-তে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন এবং তারপরে কিন্তু এখানে তিনি জয়লাভ করেন। দেখুন 2024 এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন কার্তিক চন্দ্র পাল, এখানে 46,739টি ভোট বেশি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের তুলনায়, মোট পেয়েছেন 93,402টি ভোট। এখন 2026-এ এখানে কি হবে সেটা কিন্তু আগাম কিছু বলা যায় না, কেননা এখানে কীরকম একটা পরিস্থিতি হয়েছে বুঝতে পারছেন। তবে এখানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে ভেতরে ভেতরে মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, মিলিয়ে নেবেন। এবারে আসি 9 নম্বর বিধানসভা আসন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এটি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিষয়টা ক্লিয়ার করতে পারছি, কিন্তু এই জেলার অন্তর্গত হওয়ার কারণে, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত হওয়ার কারণে, এবং আমরা যেহেতু জেলাভিত্তিক আলোচনা করছি তাই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করে নেব, কেননা সেখানে কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম। বেশ, আপনারা যদি বিগত এপিসোড কেউ দেখে থাকেন বিষয়টা আশা করি খেয়াল করতে পারবেন। বালুরঘাট লোকসভার অন্তর্গত এই ইটাহার বিধানসভা আসনটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 35 নম্বর বিধানসভা আসন। রায়গঞ্জের মোট 9টি বিধানসভা আসনের মধ্যে শেষ বিধানসভা আসন বা 9 নম্বর বিধানসভা আসন। এখানে বিধায়ক রয়েছেন বর্তমানে 2021-এর 1,14,645টি ভোট পেয়ে জয়ী প্রার্থী মোশাররফ হোসেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 59.10% করেছেন এবং বিরোধী দলকে হারিয়েছেন 43,975টি ভোট বেশি নিয়ে। 2016 সালেও সেই একই ব্যাপার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন, কিন্তু প্রার্থী ছিল অন্যজন, অমল চ্যাটার্জি। এখানে 19,120টি ভোট বেশি পেয়েছিলেন, মোট পেয়েছিলেন 88,507টি ভোট। 2011 সালে কিন্তু বিএসপি অর্থাৎ ভারতীয় সমাজবাদী পার্টি এখানে জয়ী হয়েছিল 61,760 ভোট নিয়ে, বিরোধী দলকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন এবং 43.95% করে অমল আচার্য এখানে জয়ী হয়েছিলেন বিএসপি প্রার্থী হয়ে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে কিন্তু চিত্রটা একেবারেই বদলে গেছে। এখানে বিজেপি প্রার্থী বিপ্লব মিত্র জয়ী হয়েছেন 30,769টি ভোট বেশি নিয়ে, যার মোট প্রাপ্ত ভোট ছিল সে সময়ে 97,697টি। এখন 2024-এ তাহলে কী হবে? বিএসপি পাবে নাকি বিজেপি পাবে নাকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পাবে? বলবো যে এখানে বিএসপি কিন্তু পাবে না, তারা 2011 সালে জিতেছিল, তারপরে তারা আর ফিরে আসতে পারেনি। বিজেপি সদ্য 2024-এর লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছে, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে ফর্মে এই বিধানসভা আসনে কিন্তু আপাতত নেই। তাহলে এখানে বলা চলে এখানে বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা 50-50 চান্স। তো আমরা যেটা বুঝতে পারছি যে উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা আসনের মধ্যে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট 9টির মধ্যে 5টা আসন পারফেক্ট পাবেই, সেটা কিন্তু সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। অপরদিকে বিজেপি কিন্তু 3টে আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কম করে 2টো আসন পাবে, খুব বেশি হলে 4টে পেতে পারে। আর বিএসপি সেই তুলনায় খাতা খুলতে পারবে না, সিপিএম খাতা খুলতে পারবে না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু বলা চলে একটা আসন পেলেও পেতে পারে। আমরা প্রত্যেকটাতেই বলেছি যে একটা আসনও পাবে না, একটা আসনও পাবে না, কিন্তু একটা আসন পেতে পারে, কিন্তু কোন আসন সেটা এখন বলা সম্ভব নয়, একটু কঠিন ব্যাপার আছে। সিদ্ধান্তে আসতে পারলে তবেই বলতে পারবো। আর অন্যান্য যে দলগুলো অংশগ্রহণ করবে তারা জাস্ট অংশগ্রহণই করবে, আসন সংগ্রহ করতে পারবে না। তো এটাই হলো উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনের প্রত্যেকটা বিধানসভা আসন ধরে ধরে একটু ডিটেলসে, একটু সাজিয়ে গুছিয়ে, একটু অগোছালোভাবে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এবারে আপনাদের মতামত, আপনাদের বিশ্বাস এবং আপনাদের নিজস্ব ধারণা, নিজেদের অভিজ্ঞতা কি বলছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে যদি কমেন্ট করার প্রয়োজন বোধ করেন তাহলে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন। ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করুন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এখানে টাইম টু টাইম নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।